আপনারা দেখছেন একুশে টেলিভিশন। করোনায় মৃত্যু ছাড়ালো 14,000। গোপালগঞ্জে হবে টিকা উৎপাদন কারখানা। মডার্নার 25 লাখ ডোজ দিচ্ছে যুক্তরাষ্ট্র। সীমান্তের 11 জেলায় সংক্রমণের ঊর্ধ্বগতি। মহাসড়কে যানের চাপ। ফেরিতে গাদাগাদি করে ঢাকা ছাড়ার হিড়িক। অনলাইন ক্লাসের প্রস্তুতি নিচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়। প্রয়োজনে পরীক্ষা পদ্ধতি পরিবর্তন। মাদক চোরাচালান বন্ধে ভারত মিয়ানমারের সাথে চুক্তি। নির্মূলে অভিভাবক জনপ্রতিনিধিদের এগিয়ে আসার তাগিদ। মধ্যস্বত্বভোগীদের কারণে ক্রেতার বাড়তি ব্যয়, বলছে ক্যাব। মূল্য নির্ধারণ কমিটি গঠনের পরামর্শ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা 7টার একুশে সংবাদে। সাথে আছি আমি জাবের হোসেন। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে: ধানমন্ডি ও টুঙ্গিপাড়ায় জাতির পিতার প্রতি নতুন সেনা প্রধানের শ্রদ্ধা। স্মৃতিসৌধে বীর শহীদদের স্মরণ। করোনায় 24 ঘন্টায় আরও 77 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা ছাড়িয়েছে 14,000। পরীক্ষা বিপরীতে দৈনিক সংক্রমণ হার বেড়ে হয়েছে 22.50%। এদিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, লকডাউন নয়, টিকা নির্ভরশীল হতে চায় বাংলাদেশ। গোপালগঞ্জে টিকা উৎপাদনের কারখানা হবে বলেও জানান মন্ত্রী। আর কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে 25 লাখ ডোজ মডার্নার টিকা দেওয়ার কথা জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। করোনা সংক্রমণ বাড়ছে, দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকা। সীমান্ত এলাকা ছাড়িয়ে আশপাশের জেলায় ছড়িয়ে পড়েছে সংক্রমণ। স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী 24 ঘন্টায় 77 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে 14,053, শনাক্ত 4,334, মোট শনাক্ত 8,83,138, নতুন 3,295 জন সহ সুস্থতার সংখ্যা 8 লাখের বেশি। পরীক্ষা বিপরীতে দৈনিক সংক্রমণ হার বেড়ে হয়েছে 22.50%। মৃত্যু 1.59 এবং সুস্থতার হার কমে হয়েছে 90.68%। সপ্তাহ ব্যবধানে মৃত্যু বেড়েছে 48.61%, শনাক্ত বেড়েছে 49.15 এবং সুস্থতা বেড়েছে 28.45%। নমুনা পরীক্ষা বেড়েছে 18.60%। 24 ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু চট্টগ্রাম বিভাগে 20 জন, খুলনা বিভাগে 19 ও ঢাকা বিভাগে 17 জন এবং রাজশাহী বিভাগে 9 জন। এদিকে মানিকগঞ্জে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ভ্যাকসিন তৈরিতে সরকার আগ্রহী উল্লেখ করে মন্ত্রী জানান, গোপালগঞ্জে টিকা উৎপাদনে কারখানার পরিকল্পনা রয়েছে। লকডাউনের মাধ্যমে মানুষের ক্ষতি হয়, দেশের অর্থনীতির ক্ষতি হয়, বিরাট ক্ষতি হয়ে যায়। কাজে এটা আমাদের কাম্য নয়, কিন্তু মানুষের জীবন রক্ষার্থে করোনাকে নিয়ন্ত্রণ করার জন্য লকডাউন আমাদের দিতে হচ্ছে। ভ্যাকসিন তৈরির বিষয়টি আমরা খুবই আগ্রহের সাথে গ্রহণ করেছি। মাননীয় প্রধানমন্ত্রীও এই বিষয়ে খুবই আন্তরিক, আমাদেরকে নির্দেশনা দিয়েছে ভ্যাকসিন এখানে তৈরি করার জন্য, ব্যবস্থা নেওয়ার জন্য। টিকা সরবরাহে বৈশ্বিক জোট কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে 25 লাখ ডোজ মডার্নার করোনার টিকা দেবে যুক্তরাষ্ট্র। ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার টুইটে এ তথ্য জানিয়েছেন। স্মৃতি মণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। সীমান্তের 11 জেলায় করোনায় আরও 59 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে মারা গেছে 17 জন। এদিকে লকডাউনের মধ্যেও গাজীপুরের চন্দ্রায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চলাচল করছে যাত্রীবাহী বাস। ফেরিতে গাদাগাদি করে ঘরে ফিরছেন অনেকে। কোথাও নেই স্বাস্থ্যবিধির বালাই। প্রতিনিধিদের সহায়তায় মাসুম আলিসার রিপোর্ট। রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে আরও 17 জনের মৃত্যু হয়েছে। শনাক্তের হার আগের চেয়ে 4.75% বেড়েছে। বেড 357, তার চেয়ে অতিরিক্ত রোগী হইল 74 জন। তো এই 74 জনকে আমরা অক্সিজেন কনসেন্ট্রেটর এবং অক্সিজেন সিলিন্ডার দিয়ে ম্যানেজ করার চেষ্টা করছি।
এবং এদেরকে অনেককে অতিরিক্ত বেডে রাখা আছে, কিছু কিছু রুগী মেঝেতেও আছে। এবং আমরা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমরা 24 ঘন্টায় যেসব রুগী আসে তাদেরকে আমরা কাউকেই ফেরাইনি। খুলনার 3টি হাসপাতালে 9 জনের মৃত্যু হয়েছে। চলছে 5ম দিনের লকডাউন। সাতক্ষীরা মেডিকেলে মৃত্যু হয়েছে 9 জনের, নতুন শনাক্ত 42 জন। এছাড়া কুষ্টিয়ায় 7, যশোরে 7, ঝিনাইদহে 3, নওগাঁয় 2, ঠাকুরগাঁয়ে 2, নাটোরে 1, চুয়াডাঙ্গায় 1 ও টাঙ্গাইলে 1 জনের মৃত্যু হয়েছে। মুন্সিগঞ্জে শিমুলিয়া নৌরুটে যাত্রীদের ভিড়, ফেরিতে গাদাগাদি করে ঘরে ফিরছে অনেকে। স্বাস্থ্যবিধির বালাই নেই। মাদারীপুরের বাংলাবাজার ঘাটেও একই চিত্র। মানিকগঞ্জের পাটুরিয়া দৌলতদিয়া ফেরিঘাট দিয়ে পারাপার হচ্ছে যানবাহন ও মানুষ। ঢাকার আশপাশের 7 জেলায় চলছে লকডাউন। 5ম দিনে গাজীপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় চলাচল করছে যাত্রীবাহী বাস। অধিকাংশ যাত্রী মানছেন না স্বাস্থ্যবিধি। ময়মনসিংহের 2য় দিনের মতো 11 এলাকায় লকডাউন চলছে। যশোরের বেনাপোল পৌরসভা ও শার্শা উপজেলায় চলছে 2য় সপ্তাহের লকডাউনের 1ম দিন। বাগেরহাট জেলায় কঠোর লকডাউনের 2য় দিনে মাঠে নেমেছে ভ্রাম্যমাণ আদালত। লালমনিরহাট পৌর এলাকা ও পিরোজপুরের 4 পৌরসভায় 7 দিনের লকডাউন শুরু হয়েছে। মাসুম আলিসা, 21 টেলিভিশন। করোনা সংক্রমণ রোধে সরকারি সিদ্ধান্ত মেনে চলা এবং সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আমাদের কারো কারো স্বাস্থ্যবিধি না মেনে একগুঁয়েমি এবং অবাধ চলাচল পরিস্থিতিকে জটিল থেকে জটিলতর করে তুলছে। এ অবস্থায় ঘরে ঘরে সচেতনতার দুর্ভেদ্য দুর্গ গড়ে তুলতে হবে। সামান্য অবহেলায় জীবন হতে পারে বিপন্ন। মানুষের জীবনের সুরক্ষায় সরকারের নেওয়া সিদ্ধান্ত কঠোরভাবে প্রতিপালনে আমরা সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। করোনা পরিস্থিতিতে শিগগিরই প্রথম বর্ষ থেকে অনলাইনে ক্লাস শুরুর প্রস্তুতি নিচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এই উদ্যোগে শিক্ষার্থী পর্যায়ে ডিভাইস ও ডাটার সক্ষমতা যাচাই বাছাই ও বাস্তবায়নের কৌশল প্রণয়ন চলছে। এসব পরিকল্পনার কথা জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মশিউর রহমান। ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি আরও জানান, চলমান অন্যান্য শিক্ষাবর্ষের পরীক্ষাগুলো সরাসরি কিংবা অনলাইনে নেওয়া হবে কিনা এবং প্রয়োজনে পরীক্ষা পদ্ধতির পরিবর্তনের মতো বিষয়গুলো নিয়ে কাজ করছে গঠিত কমিটি। শিক্ষার্থীদের মাঝে যাতে হতাশা কাজ না করে এজন্য এরই মধ্যে প্রথম বর্ষের শিক্ষার্থীদের 2য় বর্ষে উত্তীর্ণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। খুব শীঘ্রই অনলাইনে সামগ্রিক ভর্তি ব্যবস্থাপনা যদি সম্পন্ন করতে পারি তাহলে আমরা নতুন শিক্ষার্থীদেরকে দিয়ে অনলাইনে ফার্স্ট ইয়ারে ক্লাস শুরু করতে চাচ্ছি। শিক্ষকদের বেতন দিবেন না সেই সব কলেজের অধিভুক্তি আমরা বাতিল করতে বাধ্য হব। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে এই বিপুল বেতন ব্যয়ভার বহন করা এটি সম্ভব না। সুতরাং কলেজকে বেতন দিতে হবে এই শর্তে, যেহেতু এই আইনের আওতায় যেহেতু অনার্স খোলা হয়েছে, বেতন না দিলে অধিভুক্তি বাতিল হবে এই মর্মে আমরা ইতিমধ্যে একটি পত্র দিয়েছি। মাদক চোরাচালান বন্ধে ভারত মিয়ানমারের সাথে চুক্তি হয়েছে। দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে মাদক পাচার বন্ধ করা হবে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। জাতীয় মাদক বিরোধী দিবস উপলক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অনলাইন আলোচনায় তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণ আইন সংশোধন করে সর্বোচ্চ শাস্তির বিধান রাখা হয়েছে। ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সব শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসারও আহ্বান জানান মন্ত্রী। অবৈধ মাদক পাচার রোধে আমাদের প্রতিবেশী দেশ ভারত মিয়ানমার সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক চুক্তি আমরা করেছি এবং চুক্তি অনুযায়ী উক্ত দুই দেশের সাথে আমরা নিয়মিত বৈঠক করছি। পাশাপাশি মাদক নিয়ন্ত্রণ সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থাসমূহের সাথে আমরা নিবিড়ভাবে কাজ করে যাচ্ছি। কোনোভাবেই থামানো যাচ্ছে না মাদকের বিস্তার। মরণ নেশা ইয়াবার পাশাপাশি আইসের মতো নতুন নতুন নেশাদ্রব্য আনছে মাদক কারবারিরা। বিশেষজ্ঞরা বলছেন, করোনাকালেও বাড়ছে মাদকাসক্তের হার। শুধু অভিযান চালিয়েই মাদক নির্মূল সম্ভব নয়। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনে অভিভাবক ও জনপ্রতিনিধিদের এগিয়ে আসার আহ্বান তাদের। মাদকের অপব্যবহার ও পাচার বিরোধী দিবসে বিস্তারিত জানাচ্ছেন আহমদ বাবু। হেরোইন, কোকেন, আফিম, ইয়াবাসহ বিভিন্ন মাদক আসছে চোরাই পথে। আইসের মতো নতুন নতুন মাদকও আনছে কারবারিরা। মাদকের সর্বনাশা পথে পা বাড়িয়ে ধ্বংস হচ্ছে লাখ লাখ তরুণ যুবক। আসক্ত হয়েছে নতুন নতুন নেশায়।
বেসরকারি গবেষণা সংস্থা মানুষ বলছে গ্যাং কালচার সহ ডাকাতি, ছিনতাই, ধর্ষণ, খুনের মতো জঘন্য অপরাধের পেছনের কারণ মাদক। করোনাকালে মাদকের বিস্তার বেড়েছে। সচেতনতায় জনপ্রতিনিধিদের ভূমিকা রাখার আহ্বান সংগঠনটির। জনপ্রতিনিধি মাদক বিরোধী অভিযানের সঙ্গে একাত্মতা ঘোষণা করছি এবং আমরা আগামীকালকে আমাদের এলাকায় কাউকে মাদক গ্রহণ করতে দেব না বা কেউ মাদকের ব্যবসা করতে পারবে না। তাহলে কিন্তু সেটা 50 থেকে 70 ভাগ কমে যাবে। সকল মন্ত্রণালয় কিন্তু এক মঞ্চে একটা প্ল্যাটফর্মে আসতে হবে, তাইলে কিন্তু মাদক দমন হবে। অভিযানে ধরাও পড়ছে মাদক চোরা কারবারিরা, তারপরও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। মাদক সমাজ থেকে দূর করার জন্য শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনী কাজ করলে হবে না, পাশাপাশি আমাদের পরিবার, সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন ধর্মীয় উপাসনালয় যারা আছেন সবাইকে সামগ্রিকভাবে এই মাদকের বিরুদ্ধে কাজ করতে হবে। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য বলছে 2009 থেকে 21 এক যুগে বিভিন্ন সংস্থার হাতে 11 লাখ মাদক ব্যবসায়ীরা গ্রেপ্তার হয়েছে। মামলা হয়েছে 83 লাখের উপরে। প্রজন্মকে বাঁচাতে মাদকের বিরুদ্ধে আরও কঠোর হওয়ার কথা জানালেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক। একটা প্রকল্প নেওয়া হয়েছে, সেখানে আমরা ডিজিটালাইজেশন এবং ক্যাপাসিটি বিল্ডিং এটসেট্রা ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। উন্নত মানের প্রযুক্তি যাতে আমরা প্রয়োগ করতে পারি সেই মেশিনপত্র কেনার জন্য সেখানে ব্যবস্থা রাখা হয়েছে। কাউকে ছাড় দেওয়ার বিষয় না, আমার আইনের যেটা আছে যে এই আইন আওতায় পড়বে আইনের আওতায় নেওয়া হবে। মাদক নির্মূলে কঠোর হওয়ার পাশাপাশি সচেতনতামূলক কর্মসূচির পথেও হাঁটতে চায় অধিদপ্তর। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। মধ্যস্বত্বভোগীদের বিরুদ্ধে সরকারি প্রতিষ্ঠানগুলোর ভূমিকা হতাশাজনক বলে মনে করে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাব। আর পণ্যের দাম নির্ধারণ ও বাস্তবায়নে বাজার নিয়ন্ত্রণের পাশাপাশি সমন্বিত উদ্যোগের তাগিদ অর্থনীতিবিদ ও বিশিষ্টজনদের। তৌহিদুর রহমানের রিপোর্ট। মাঝে মাঝে বেশ কিছু নিত্যপণ্যের দাম অযৌক্তিকভাবে ওঠানামা করে। সরকারি সংস্থাগুলো দাম দিলেও মানে না বিক্রেতারা। একদিকে করোনার কারণে মানুষের আয় কমছে, অন্যদিকে জীবনযাত্রার খরচও বেড়েছে। সব মিলিয়ে অসহায় ভোক্তারা। পরিবারগুলোর গড় মাসিক সঞ্চয় ৬২ ভাগ কমে গেছে এবং ঋণের পরিমাণ বেড়েছে প্রায় ৩১%। পণ্যের দাম নির্ধারণে বরাবরই দাবি তুলেছে ভোক্তা সংগঠন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। অযৌক্তিকভাবে দাম বাড়ানোর কারণে মামলাও করে সংগঠনটি। ফলে আইন থাকা সত্ত্বেও ভোক্তা স্বার্থ সংরক্ষণ হয় না। দ্রব্যমূল্যের দাম নিয়ে ক্যাবের ধারাবাহিক আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে জনগণের টাকায় গড়ে ওঠা সংস্থাগুলোকে শক্তিশালী করা দরকার। বিআরসি যদি শস্যের মধ্যে ভূত থাকে তাহলে রায় হবে ভূতের পক্ষে। পাবলিককে সম্পৃক্ত করার মানে হচ্ছে ইনফর্মড প্রাইসের বেসিসে ইনফর্মড আর্গুমেন্ট দেওয়া। পণ্যের দাম নির্ধারণে ভোক্তাদেরও সচেতন হওয়ার পরামর্শ দেন বিশিষ্টজনেরা। সামাজিক ক্ষেত্রে আমরা যদি জাগরণ সৃষ্টি করতে না পারি, সেই ক্ষেত্রে কেবলমাত্র আইনগত লড়াই করে তো খুব লাভ হবে না। আমরা সেই জায়গাটার ক্ষেত্রে কি করব, এই দিক নির্দেশনাটা বর্তমান সময়ে খুবই জরুরি। সমাজকে প্রতিবাদী চরিত্রে আসা ছাড়া কোনো বিকল্প নেই। সেই কাজটাই আপনারা সম্মিলিতভাবে ক্যাবের আমব্রেলায় করবেন। চিকিৎসকদের ফি নির্ধারণের দাবিও তুলে ধরেন বক্তারা। যে যেমন পারছে চিকিৎসকরা তাদের মূল্য, তাদের সেবা মূল্য নির্ধারণ করছে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত সেনাবাহিনী প্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। এ সময় গার্ড অফ অনার প্রদান করে সেনাবাহিনীর একটি চৌকস দল। পরে সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান নতুন সেনাপ্রধান। সহকর্মীদের সহায়তায় প্রণব চক্রবর্তীর রিপোর্ট। সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান 17তম সেনাপ্রধান SM শফিউদ্দিন আহমেদ। সামরিক আনুষ্ঠানিকতায় অংশ নেন সামরিক বাহিনীর একটি চৌকস দল। রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন শেষে মন্তব্য বইয়ে অনুভূতি প্রকাশ করেন সেনাপ্রধান। সে সময় তার পরিবারের সদস্য, সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন করেন তিনি। সাংবাদিকদের জানান, এ দায়িত্ব সম্মানের এবং সৌভাগ্যের। 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
প্রতি শ্রদ্ধা জানাতে পারা এই সেনাপ্রধান হিসেবে এটাও আমার জন্য একটা সৌভাগ্যের বিষয়। পরে সাভার জাতীয় স্মৃতিসৌধে আসেন সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদ। শ্রদ্ধা জানান মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি। শহীদদের স্মরণে পালন করেন 1 মিনিট নীরবতা। এ সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেখান থেকে নতুন সেনাপ্রধান যান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। ফুলেল শ্রদ্ধা জানান বঙ্গবন্ধুর সমাধিসৌধে। দোয়া করা হয় ৭৫-এর ১৫ই আগস্ট শহীদদের রুহের মাগফিরাত কামনায়। স্বাক্ষর করেন পরিদর্শন বইয়ে। বঙ্গবন্ধু ভবন পরিদর্শন শেষে ঢাকায় ফিরে আসেন সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদ। প্রণব চক্রবর্তী, ২১শে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। উচ্চ আদালতে ঝুলছে রাজস্ব সংক্রান্ত ২৮,০০০ মামলা। ২ মাসের মধ্যে শুনানি শুরুর উদ্যোগ। দক্ষ পাইলট তৈরি করছে দেশের ৩টি ফ্লাইং ক্লাব। প্রতি বছর বের হচ্ছেন ৩০ থেকে ৪০ জন। আবার আমন্ত্রণ সন্ধ্যা ৭টার ২১শে সংবাদে। উন্নয়নের জন্য গবেষণা অপরিহার্য, আর গবেষণা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ.ম. রেজাউল করিম। সকালে পোল্ট্রি গবেষণা ও উন্নয়ন জোরদারকরণ প্রকল্পের কর্মশালায় মন্ত্রী এসব কথা বলেন। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। ২০১৯-২০ অর্থবছরের হিসেব মতে প্রায় ৭৩ লক্ষ মেট্রিক টন মাংস ও প্রায় ১৮০০ কোটি ডিম উৎপাদিত হয়েছে পোল্ট্রি খামারগুলোতে। দেশে পোল্ট্রি খামার রয়েছে ৮০,০০০, আর পোল্ট্রির সংখ্যা প্রায় ৩১ কোটি, আর ভোক্তা রয়েছে ১৫০ মিলিয়ন। এ খাতে বিনিয়োগ হয়েছে প্রায় ২৫,০০০ কোটি টাকা, যা ২০৩০ সালে ৫০,০০০ কোটি টাকা ছাড়িয়ে যাবে। দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে পোল্ট্রি খামার। দেশে অন্তত ৬০ লাখ মানুষ এ শিল্পে কর্মরত। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এ খাত থেকে প্রায় ১ কোটির বেশি মানুষ জীবিকা নির্বাহ করে। এ খাতকে আরও সমৃদ্ধ করার জন্য পোল্ট্রি গবেষণা ও জোরদারকরণ প্রকল্পের অগ্রগতি ও পরিকল্পনা কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে যোগ দিয়ে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে গবেষণা ও পরিকল্পনা জরুরি। পুষ্টি আমিষের চাহিদা মেটাবার জন্য, খাবারের চাহিদা মেটাবার জন্য উন্নয়নের অগ্রযাত্রায় গবেষণা অপরিহার্য। তিনি আরও বলেন, গ্রামীণ আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে পোল্ট্রি খামার। দেশে মাংসের ৪০% চাহিদা মেটাচ্ছে পোল্ট্রি ফার্ম। এই সেক্টরে নিজেদেরকে ইনভলভ করে, সংযুক্ত করে তারা কিন্তু চমৎকারভাবে কাজ করে নিজে বেকারত্ব দূর করছে, উদ্যোক্তা হচ্ছে। পোল্ট্রি গবেষণা ও উন্নয়নের জন্য ১২৭ কোটি টাকা ব্যয়ে ৫ বছর মেয়াদী প্রকল্পটি গ্রহণ করা হয় ২০১৯ সালে। দেশের কয়েকটি অঞ্চলে নতুন পোল্ট্রি খামার তৈরিতে গবেষণা করাই এ প্রকল্পের মূল কাজ। এই দেশ সমৃদ্ধ হলে সেই সমৃদ্ধির। সাইদুল ইসলাম, ২১শে টেলিভিশন, ঢাকা। আদালতগুলোতে রাজস্ব সংক্রান্ত মামলা ঝুলে আছে প্রায় ২৮,০০০। এ বাবদ সরকারের পাওনা প্রায় ৪১,০০০ কোটি টাকা। উচ্চ আদালতের রিট, আপিল ও ট্রাইব্যুনালে ১৮,০৭০টি, কাস্টমস ও বন্ড সংক্রান্ত মামলায় আটকে আছে ৫,৬৩৭ কোটি টাকা। এই অবস্থায় আগামী ২ মাসের মধ্যে রাজস্ব সংক্রান্ত মামলাগুলোর দ্রুত শুনানির উদ্যোগ নিয়েছেন আপিল বিভাগ। বিস্তারিত শাকিরা আরজুর রিপোর্টে। রাজস্ব নিয়ে বিরোধ দেখা দিলে করদাতা কিংবা ব্যবসায়ীরা আশ্রয় চাইলে আদালতে যেতে পারেন। বিভিন্ন সময় বিরোধে করদাতারা আদালতে গেছেন। সম্প্রতি এই প্রবণতা বেড়েছে। এনবিআর কোনো প্রতিষ্ঠানের কাছে ভ্যাট বা ট্যাক্স দাবি করলে এর বিরোধিতায় আইনি প্রক্রিয়ায় যাওয়ার সুযোগ রয়েছে। একইভাবে বন্ড সুবিধার অপব্যবহারকারীরাও আদালতে মামলা করে আটকে রাখছেন হাজার হাজার কোটি টাকার রাজস্ব। মামলা যেভাবে বাড়ছে সে তুলনায় নিষ্পত্তি কম। এভাবে গড়িয়ে যাচ্ছে বছরের পর বছর। উচ্চ আদালতের দীর্ঘসূত্রিতাকে কাজে লাগিয়েই সুবিধা নিচ্ছে একটি গোষ্ঠী। উচ্চ আদালতের রিট, আপিল ও ট্রাইব্যুনালে ১৮,০৭০টি কাস্টমস ও বন্ড সংক্রান্ত মামলায় আটকে আছে ৫,৬৩৭ কোটি টাকা। ভ্যাটে ২২,৮৫০ কোটি টাকা আটকে আছে ৯,৩০৫টি মামলায়। আমাদের সাথে এনবিআর বিভিন্ন সময় বসেন, ওনারা আমাদেরকে লিস্ট দেন
আমরা সেই লিস্ট অনুযায়ী বিভিন্ন আদালতে মেনশন করি। এছাড়াও আয়কর সংক্রান্ত মামলায় 12,917 কোটি টাকা রাজস্ব আটকে আছে। এ অবস্থায় রাজস্ব আদায়ের মামলাগুলো দ্রুত শুনানির উদ্যোগ নিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের মাননীয় বিচারপতিরা ওনারা এইগুলো লিস্টে নিয়ে আসছেন। আশা করা যায় খুব তাড়াতাড়ি এগুলো শেষ হবে। যেই রাজস্বগুলো বন্ধ হয়েছিল সেই রাজস্বগুলো সরকার আদায় করতে পারবে এর মাধ্যমে, অর্থাৎ রাজস্ব আদায়টা অনেক বেড়ে যাবে। মামলাগুলো শেষ করতে কতদিন লাগবে এ প্রশ্নে অ্যাটর্নি জেনারেল জানান, ঠিকঠাক চললে 2 মাসের মধ্যে সব নিষ্পত্তি হবে। শেষ হলে রাষ্ট্রের যে রেভিনিউ ইনকামের যেটা যে বন্ধ হয়েছিল অনেক মামলার কারণে, এগুলোতে রাষ্ট্র উতরাবে এবং রেভিনিউটা বাড়বে। তবে অপ্রয়োজনে নতুন মামলা না হওয়ার দিকেও খেয়াল রাখার কথা জানান রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। যে রায়টা আগে দিয়েছেন সেই রায় অনুযায়ী এগুলো নিষ্পত্তি করে দেবেন। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। দেশের 3টি ফ্লাইং ক্লাব থেকে প্রতি বছরই বের হচ্ছেন দক্ষ পাইলট। তাদের প্রধান কার্যালয় ঢাকায় হলেও প্রশিক্ষণ দেওয়া হয় রাজশাহী ও চট্টগ্রামে। সবগুলো পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পাইলট হিসেবে বের হয়ে আসতে সময় লাগে 2 বছর। ক্লাব 3টি প্রতি বছর 30 থেকে 40 জন পাইলট তৈরি করছে। ফ্লাইং ক্লাব নিয়ে 2 পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব দেখুন, জানাচ্ছেন জসিম জুয়েল। ছোটবেলা থেকেই অনেকেরই স্বপ্ন উড়োজাহাজ চালানোর। স্বজনদের কেউ কেউ পাইলট, তাদেরকে দেখেও রোমাঞ্চকর এ পেশায় আসতে চান অনেকেই। পাইলট 2 ধরনের, সামরিক ও বেসামরিক। বাংলাদেশ বিমান সেনা ও নৌবাহিনীতে পাইলট হিসেবে কাজ করেন সামরিক পাইলটরা। মূলত বেসামরিক পাইলটরা ফ্লাইং স্কুল এবং একাডেমি থেকে পাশ করে বিভিন্ন এয়ারলাইন্সে যোগ দেন। দেশে 3টি ফ্লাইং ক্লাব উড়োজাহাজ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। এগুলো হলো বাংলাদেশ ফ্লাইং একাডেমি, আরিরাং এভিয়েশন লিমিটেড, গ্যালাক্সি ফ্লাইং একাডেমি। এইচএসসি পাশ করার পরে পাইলট হওয়ার স্বপ্ন পূরণ করা সম্ভব, তবে শিক্ষা জীবনে অবশ্যই পদার্থবিজ্ঞান ও গণিত থাকতে হবে। বাছাই প্রক্রিয়ায় পার হতে হয় কয়েকটি ধাপ। সিলেকশন প্রসেসে আছে সাইকোমেট্রিক টেস্ট, রিটেন টেস্ট, ভাইবা, তারপর আমরা সিলেক্ট করি। নর্মালি যদি একজন পাইলট সে সিনসিয়ার হয়, ঠিকমতো সব কিছু সে নেয়, পড়াশোনা করে, সিভিল এভিয়েশনে যেসব পরীক্ষা আছে সেগুলো যদি সে প্রথম সুযোগই পাশ করে যায়, 2 বছরের মধ্যেই আমরা একজনকে পাইলট বানিয়ে দিতে পারি। যে কোনো ধরনের বিপদ কিভাবে সামাল দিতে হয় প্রশিক্ষণকালীন সময়ে সেই শিক্ষাটাই দেওয়া হয়। এয়ারলাইনের অত্যন্ত অভিজ্ঞ সিনিয়র ক্যাপ্টেন ভবিষ্যৎ প্রজন্মকে প্রশিক্ষণ দিয়ে থাকে। গ্রাউন্ড কোর্সটা চলে 3 মাসের মতো। তারপরে ছাত্ররা ফ্লাইং শুরু করে। ফ্লাইং শুরু করলে ওরা প্রাইভেট পাইলট লাইসেন্স সার্টিফিকেটটা গভর্নমেন্ট থেকে ইস্যু করা হয়। এরপরে একটা পাইলটের প্রশিক্ষণ শেষ করতে লাগে 150 ঘন্টা। বাংলাদেশ থেকে প্রতি বছর পাইলট বের হয়ে বিভিন্ন এয়ারলাইন্সে দক্ষতার সাথে কাজ করছে। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদিচ্ছা ও একক প্রচেষ্টায় 1997 সালে 2 যুগের অশান্ত পাহাড়ে শান্তি ফেরে। শান্তি চুক্তিতে অস্ত্র সমর্পণে বন্ধ হয় রক্তপাত। চুক্তির বাস্তবায়ন ও পাহাড়ি জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে আওয়ামী লীগ সরকার। শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, যোগাযোগ সহ আর্থসামাজিক উন্নয়নে সরকারের উদ্যোগে সন্তুষ্ট পাহাড়ের মানুষ। মাঝে মাঝে কিছু অপ্রীতিকর ঘটনাও ঘটছে, এজন্য অবৈধ অস্ত্রকে দায়ী করছেন স্থানীয় রাজনীতিবিদ ও জনপ্রতিনিধিরা। তপু শাহিনের ক্যামেরায় মানিক শিকদারের রিপোর্ট। এবারের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। স্বাধীনতার মাত্র 3 বছরের মাথায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পরপরই সারা দেশের মতো পাহাড়েও নেমে আসে অন্ধকার। অস্ত্রের ঝনঝনানি, রক্ত, লাশ আর অশান্তির আগুনে পুড়ে পাহাড়। এই পার্বত্য চট্টগ্রামের যে বঙ্গবন্ধু সোনার বাংলা করার যে উদ্দেশ্য, সেটার সাথে একমত হয়েছিলেন 1975 সালের 5ই আগস্ট, এবং উনি মিটিং করেছেন পার্বত্য চট্টগ্রাম নেতাদের সাথে। ঠিক 1975 সালে 15 আগস্ট বঙ্গবন্ধু হত্যার পর যে 21টা বছর বাংলাদেশের উন্নয়ন ব্যাঘাত ঘটেছে, তেমনি পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন সবকিছু থমকে দাঁড়ায়। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা 1996 সালে ক্ষমতায় আসার পরপরই 1997 সালে 2 ডিসেম্বর পাহাড়ের শান্তি প্রতিষ্ঠায় ঐতিহাসিক পদক্ষেপ নেন। শান্তি চুক্তিতে বন্ধ হয়
প্রায় 2 যুগের রক্তপাত। পাহাড় এখন শান্ত, স্নিগ্ধ। পর্যায়ক্রমে বাস্তবায়ন হচ্ছে শান্তি চুক্তির শর্তাবলী, যার ফলে পাহাড়ে এখন শুভ্র আলো। শান্তি চুক্তির মাধ্যমে অত্র এলাকার শান্তির সুবাতাস বইতে শুরু করেছে। দুর্গম পাহাড়ের রাস্তা নির্মাণ, উন্নয়ন, পর্যটন শিল্প বিকাশ ও নিরাপত্তায় বিশেষ ভূমিকা রাখছে বাংলাদেশ সেনাবাহিনী। বিভিন্ন দুর্গম এলাকায় সেনাবাহিনীর ক্যাম্প রয়েছে এবং এই ক্যাম্পগুলোর মাধ্যমে এই অঞ্চলের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা রক্ষা করা হচ্ছে। সেনাবাহিনীকে অত্যন্ত ধন্যবাদ জানাই ব্যক্তিগত পক্ষ থেকে, যারা যে দুর্গম এলাকায় এসে এই যোগাযোগ ব্যবস্থাগুলো ডেভেলপ করছে। মাঝে মধ্যে কিছু বিচ্ছিন্ন ঘটনায় উৎকণ্ঠার শিকার হয় পাহাড়বাসী। এসবের মূল কারণ মাদক ও অবৈধ অস্ত্র। অবৈধ অস্ত্র যাদের কাছে আছে, অবৈধ অস্ত্রগুলো উদ্ধার করতে হবে। সব সম্প্রদায়ের ধর্মীয় লোকের একটা সম্প্রীতি যদি থাকে এবং প্রশাসনিক যদি নিরপেক্ষতা যদি থাকে, তাহলে এখানে পাহাড়ের শান্তি অবশ্যই আসবে বলে মনে করি। তবে পাহাড়ের শান্তি ধরে রাখতে তৎপর প্রশাসন। এই শান্তি চুক্তির ফলেই পাহাড়ে আজকে শান্তি এসেছে। আজকে সেই অস্ত্রের ঝঞ্ঝানি নেই। আজকে টুরিস্টরা নির্ভয়ে এখানে আসতে পারে, এখানে ঘুরতে পারে এবং সেরকম একটা পরিস্থিতি আজকে বিরাজ করছে। একসময় এই পাহাড় ছিল অশান্ত, এখন বইছে শান্তির সুবাতাস। এই শান্তি যেন দীর্ঘস্থায়ী হয়, এটাই প্রত্যাশা করছেন এখানকার সবাই। মানিক শিকদার, 21 টেলিভিশন, সাজেক, রাঙ্গামাটি। পরিবেশ উন্নয়নে প্রযুক্তির উদ্ভাবন, পরিবেশ রক্ষায় বনায়ন, এই প্রতিপাদ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট ছাত্র কল্যাণ পরিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। বুয়েট খেলার মাঠের পাশে 3টি ফলদ গাছ রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য ডক্টর সত্যপ্রসাদ মজুমদার। প্রতিষ্ঠানটিকে 975টি বনজ, ফলদ এবং ঔষধি গাছ উপহার দেয় আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটি। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুসারে দেশের 25 ভাগ এলাকা বনায়নের তাগিদ দেন বক্তারা। কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বুয়েটের উপাচার্য অধ্যাপক ডক্টর আব্দুল জব্বার খান, আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন ও বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক প্রকৌশলী আব্দুস সবুর। প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। বর্জ্য দূষণ আর পলি জমে নাব্য হারাচ্ছে কর্ণফুলী, হুমকির মুখে জীববৈচিত্র্য। ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে চীনের 2টি টিকা কম কার্যকর, স্বীকার করল কর্তৃপক্ষ। দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। রাজধানীর খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে 4 মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। জব্দ করা হয়েছে 184 বোতল নতুন ধরনের মাদক, এসকাফ সিরাপ ও 5 মণ গাঁজা। ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়, খিলগাঁও নাগদারপাড় ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার হওয়ারা জানিয়েছে, ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকা থেকে সবজির পিকআপে করে এসব মাদক আনত তারা। বর্জ্যতে দূষিত আর পলিতে নাব্য হারাচ্ছে কর্ণফুলী নদী। সংকুচিত হয়ে পড়ছে নদীর গতিপথ, হুমকিতে পড়েছে জীববৈচিত্র্য। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। বাংলাদেশের অর্থনীতির অন্যতম লাইফলাইন কর্ণফুলী নদী। আমদানি রপ্তানি বাণিজ্যের প্রায় 80% পরিবাহিত হয় এই নদী দিয়ে। কর্ণফুলীর তীর ঘেঁষে চট্টগ্রাম মহানগরী, বসবাস 70 লাখ মানুষের। নগরবাসীর ফেলে দেয়া শত শত টন বর্জ্য নানা নর্দমার মাধ্যমে পড়ছে কর্ণফুলীতে। আছে শিল্প কারখানার বর্জ্য, উজান থেকে নেমে আসা পলি জমে ভরাট হচ্ছে কর্ণফুলী। জেগে উঠেছে অসংখ্য চর। দূষণে বিষাক্ত হয়ে পড়েছে নদী, বিলুপ্ত হয়ে গেছে 140 প্রজাতির মাছ। এখানে বিভিন্ন মেল কারখানা হওয়ার কারণে বিষয়টা পানি আসার কারণে নদী দূষণ হয়ে গেছে। অবৈধ দখলদারের কারণে নদী ভরাট হয়ে নদী দূষণ হয়ে যাচ্ছে। মাছ ধরতে অনেক কষ্ট হয় এবং মাছ আগে অনেক বেশি ছিল, এখন মাছ অনেক কম। মাছ গাছ কিছু নাই, আমরা অভাব চলতে আছি। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, নদীর অন্তত 25 ফুট গভীরতা পর্যন্ত পলিথিনের আস্তর তৈরি হয়েছে।
কর্ণফুলীকে আমরা কোনো অবস্থাতে বুড়িগঙ্গা হিসেবে দেখতে চাই না। কর্ণফুলী একটি চমৎকার নদী এবং এরকম নদী বাংলাদেশে দ্বিতীয়টি নেই, যেখানে জোয়ার ভাটা খেলে, যেখানে পণ্য ওঠানামা করে। কর্ণফুলীর নাব্য এবং জীববৈচিত্র্য রক্ষার দাবি জানিয়েছেন বিশিষ্টজনরা। দেশের অর্থকরী নদী হিসেবে এই নদীটা একমাত্র নদী যেখানে বন্দর ধারণ করে, জীববৈচিত্র্য ধারণ করে এবং এই অঞ্চলের সংস্কৃতি ধারণ করে। দুই পারে যে অবৈধ স্থাপনা আছে সেগুলিকে উচ্ছেদ করে কর্ণফুলী নদীকে তার হারিয়ে যাওয়া যে আকৃতি, সেই আকৃতি ফিরিয়ে দিন। দেশের অর্থনীতির স্বার্থে এবং জীববৈচিত্র্য রক্ষায় কর্ণফুলীকে রক্ষার কথা বলছেন সংশ্লিষ্টরা, আর এই জন্য সবাইকে সমন্বিত উদ্যোগ নেওয়ার কথা বলছেন। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। আবার আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। শহীদ জননী জাহানারা ইমামের 28তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি মুক্তিযুদ্ধের ঐতিহাসিক আলেখ্য গ্রন্থ ৭১-এর দিনগুলির লেখক, ছিলেন শিক্ষাবিদ এবং ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির আহ্বায়ক। মুক্তিযুদ্ধে তার বড় ছেলে শাফি ইমাম রুমি শহীদ হন। 1991 সালে যুদ্ধাপরাধী গোলাম আজমকে জামায়াতের আমির নির্বাচিত করা হলে জনবিক্ষোভের সৃষ্টি হয়। শহীদ জননীর নেতৃত্বে তৈরি হয় ঘাতক দালাল নির্মূল কমিটি, গঠিত হয় গণ আদালত এবং চলতে থাকে দুর্বার আন্দোলন। গণ আদালতে যুদ্ধাপরাধীদের মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়। 1994 সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শহীদ জননী জাহানারা ইমাম। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। করোনায় মৃত্যু ছড়ালো 14,000, গোপালগঞ্জে হবে টিকা উৎপাদন কারখানা, মডার্নার 25 লাখ ডোজ দিচ্ছে যুক্তরাষ্ট্র। সীমান্তের 11 জেলায় সংক্রমণের ঊর্ধ্বগতি, মহাসড়কে যানের চাপ, ফেরিতে গাদাগাদি করে ঢাকা ছাড়ার হিড়িক। অনলাইন ক্লাসের প্রস্তুতি নিচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়, প্রয়োজনে পরীক্ষা পদ্ধতি পরিবর্তন। মাদক চোরাচালান বন্ধে ভারত মিয়ানমারের সাথে চুক্তি, নির্মূলে অভিভাবক জনপ্রতিনিধিদের এগিয়ে আসার তাগিদ। মধ্যস্বত্বভোগীদের কারণে ক্রেতার বাড়তি ব্যয়, বলছে ক্যাব, মূল্য নির্ধারণ কমিটি গঠনের পরামর্শ। 21 টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।